কার্মিক ফলটা যেটা প্রেজেন্ট করে মানে গেইন করে বসে আছে, যেটা নেগেটিভ কার্মাটা, সেটাকে রিলিজ করালে ইনস্ট্যান্টলি কিওর হয়ে যাওয়া সম্ভব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ইনস্ট্যান্ট হয়ে যাবে, একটা সেশনেই সেটা করে যদি দেওয়া সম্ভব। মেয়েটি নিজেকে শুধরে নেয়, তো কার্মাগুলো রিলিজ করালে তখন পসিবল। না হলে এই যে গ্যাপটা, এটা বাড়তেই থাকবে, ওদের কিন্তু বিয়ের চান্স। এবং এটাও বললাম, তোমরা যখন জল পড়ে যায় মাটিতে, বা জল ফেলো বা জল গড়িয়ে পড়ে, সেটা মেইন গেটের দিকে গড়ায়, যেহেতু ওটা নিচের দিকে ঢাল এইভাবে। সেটা তো এগ্রি করলো। একবারে মানে বিগিনার লেভেলে কেউ কনসেন্ট্রেশন করতে পারে না, তাকে সিম্বলটাকে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে, ঠিক আছে, একটা ছবি আঁকতে হবে মনের মধ্যে, ওটাকে বলছি ধারণা, ঠিক আছে। এবার ওই স্টেজটা যার ভালো হলো, তার এবার ধ্যান লাগে। আমার স্টুডেন্টদের নিয়ে স্ক্যান করি পুরো বিগ বসের হাউসটাকে, তো তখন আমরা কিছু ইভিল এন্টিটি পাই এবং অশুভ শক্তি ওখানে প্রেজেন্সটা আমরা। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আবারও শুভ্রজিৎ দা আমাদের সাথে। বাস্তু পিএলআর এর দ্বারা নাকি আপনার নিজের বাড়ি বাস্তু ঠিক করা যেতে পারে। টুইন ফ্লেম কি জানেন তো? আগের পডকাস্টে হয়েছিল। যদি যারা ইয়াং, যারা আনম্যারিড বা আফটার দ্য ম্যারিড, যারা ডিভোর্স আছেন, আপনারা ছেলে বা মেয়ে দুজনকেদেরই বলছি, তারা কন্ট্যাক্ট করুন দাদার সাথে। আপনার রিয়েল পার্টনার বা সোলমেটকে আপনারা পেতে পারেন। আর লাস্টে আছে চাইল্ড হিলিং। এই চাইল্ড হিলিংটা কতটা দরকার আজকালকার দিনে সেটা আমরা সবাই জানি। পড়াশোনার চাপ, বুলি হচ্ছে একটা ছেলে, বাবা মার বাড়িতে অশান্তির ফলে একটা চাইল্ড বা একটা সন্তান, সে ছেলে হোক কি মেয়ে হোক, তার ভেতরে যে একটা কি বলবো মানে কষ্ট, সেটা যেন রিলিফ পাবে যদি ফোন করেন। মানে আমার এই কথা বা ইন্ট্রোটা শেষ হওয়ার পরেই নাম্বার দেওয়া থাকবে বাদিকে নিচে, কন্ট্যাক্ট করতে হবে দাদার সাথে। আর দাদা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, নাম্বারটা তো লিঙ্ক করছি, সারা বিশ্বের বাঙালির কাছে আপনারা যদি চান আপনার ভালো কোনো মূল্যবান কথা পৌঁছে দিতে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আর যদি কোনো প্রমোশনাল কাজ করতে চান, তার জন্য তো অলওয়েজ ওয়েলকাম ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালোই আছি, কারণ আজকে যে পডকাস্টটা হবে ওভার দ্য ফোন বা ওভার দ্য ক্যামেরা আমরা যখন আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা মানে আমি আর ভাই কিন্তু দুজনে অবাক হয়েছিলাম যে যেটা হচ্ছে যে সবাই টাইটেল দেখেও এসছে বিগ বস, যেটা আমরা খুব ভালোবাসি। আমি ভালোবাসি না, কারণ ওই মানে কেমন একটা মানে হয় একটা মনে হয়, কিন্তু ওখানে যারা ক্যারেক্টাররা আছেন তারা কি মারা যাচ্ছে। তুমি বলছিলে যে বিগ বসের প্রতি সিজনে একজন না একজন এরকম গত হয়। এর অনেকেরই কারণটা ওখানে কি? অকাল মৃত্যু রয়েছে, অনেকের। কারণটা কি তাহলে? এবং আমি যখন আমার স্টুডেন্টদের নিয়ে স্ক্যান করি পুরো বিগ বসের হাউসটাকে, তো তখন আমরা কিছু ইভিল এন্টিটি পাই এবং অশুভ শক্তি ওখানে প্রেজেন্সটা আমরা পাই, সেইটারই এফেক্টে জিনিসটা ঘটে চলেছে। প্রত্যেক সিজন থেকে দেখবে কারোর না কারোর অকাল মৃত্যু রয়েছে, ঠিক আছে। একটা সিজন থেকে মনে হয় দুজনের এরকম মৃত্যু রয়েছে, এরকমও আছে, আই থিঙ্ক সো, আই এম নট শিওর না রাইট নাও। তো স্বামী ওম বলে একজন ছিলেন, ওনারও তাই। সিদ্ধার্থ শুক্লা, তারপর রিসেন্ট যার হলো শেফ আলী চারিওয়ালা, তো ওনারও তাই। তো হতে পারে যে ওই ল্যান্ডটা নিয়ে কারোর সাথে কোনো ডিসপিউট বা কিছু, তো কারোর তরফ থেকে সেটা ঘটানো এন্টিটি হতে পারে, বা নিজের থেকে আসা এন্টিটিও হতে পারে, ঠিক আছে। তোমার রিডিং কি বলছে? আমাদের রিডিং অনুযায়ী যেটা পেয়েছি, ওটা কারুর দ্বারা সৃষ্টি করা। কেউ চায় না এই মানে এই জিনিসটা হোক, মানে এই চাই যে এপিসোডগুলো হোক। একটা কেওস ক্রিয়েট করে যাতে ওই ল্যান্ডটাকে খালি করানো যায়, যাতে ওই ল্যান্ডের উপরে এই ধরনের কিছু না হতে পারে, ঠিক আছে। এবং এখনো যদি আমি স্ক্যান করি, তো এখনো এই ইভেল মানে প্রেজেন্সটা রয়েছে, অশুভ শক্তিটা এখনো রয়েছে। হ্যাঁ, যতদিন না এটার কোনো সলিউশন করা হচ্ছে, ততদিন শরীর খারাপ করতে পারে যারা থাকেন ওখানে, পরবর্তীকালে ওখান দিয়ে ফিরে আসার পরে, বা এই ধরনের কিছু আমরা খুবই ডিস্টার্বিং কিছু দেখতে পারি, বা তাদের লাইফে কোনো ডিস্টার্বিং কিছু করতে পারে যারা যারা থাকবে ওই বাড়িটার মধ্যে। এটা হচ্ছে ব্যাপার। অনেক কিছুই মানে আজকের এই সায়েন্সের টাইমেও অনেক কিছু এমন থাকে যেগুলো দু চোখ দিয়ে দেখা যায় না, ফিজিক্যাল আইজ দিয়ে দেখা যায় না, কিন্তু যদি আমরা আমাদের স্পিরিচুয়াল আইটা দিয়ে দেখি,
বা সিক্স সেন্স যেটাকে বলে বা ইনটিউশন যেটাকে বলে, সেটা দিয়ে যদি দেখা যায় অনেক জায়গায় অনেক কিছু এই ধরনের জিনিসের মানে প্রেজেন্স খুঁজে পাওয়া সম্ভব এবং খুঁজে পাওয়া যায়, যেটা রিজন হয়তো ফিজিক্যালি দেখা যাবে যে হয়তো কোনো মেডিকেল রিজন হলো বা হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হতে পারো, মানে বলতে পারো আর কি। কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ডের রিজনটা, সেটা তো এই দুটো চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তার জন্য ইনটিউশন আর মেডিটেশন, এই দুটো দিয়ে এই যে আড়ালে থাকা যে কারণগুলো সেগুলোর সম্বন্ধে জানা যায়। ওকে, তুমি মেডিটেশনের ক্লাস করাও, তো ওতে আমার লাভটা কি হয়? ধ্যান করে বসে থাকবো সারাক্ষণ, এটাই কাজ? জিনিসটা হচ্ছে ধ্যান মেডিটেশন যেটাকে বলে সেটা হচ্ছে একটা প্রিপারেশন, যেটা আমরা ঠিক পশ্চারে বসে এবং বডি অ্যালাইনমেন্টটাকে ঠিক রেখে আমরা করছি, কিন্তু সেটার ফলে রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেডিটেশন। এতে কি ওকে, বাস্তু বাস্তু আমি সব দেখতে পাবো, বুঝতে পারবো বাস্তু ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? এবারে বলি ইংলিশ ওয়ার্ড মেডিটেশন, ঠিক আছে, এটা একটা ওয়ার্ড, ইংলিশে কিন্তু এত ভেরিয়েশন নেই, কিন্তু আমাদের হিন্দু এবং যোগিক টার্মসে এটাকে অনেকভাবে ভাগ করা হয়েছে। যেমন ফার্স্টে আসছে ধারণা, ঠিক আছে, দেন আসছে ধ্যানা, তারপরে আসছে সমাধি, তারপরে সংযমা। চারটে ভাগ মেডিটেশনের বা ধ্যানের যদি বলো, কিন্তু ইংলিশে শুধু ওই একটা ওয়ার্ড মেডিটেশনই রয়েছে, ঠিক আছে। এবার এইগুলো হচ্ছে এক একটা অবস্থা, যে যতটা অ্যাডভান্স হবে তার নিজের প্র্যাকটিসে, সে এবার এক একটা এই অবস্থাগুলোকে টাচ করে করে রিচ করে করে উঠবে। যে ধরো এবার চাকরার ব্যাপারটা চলে আসছে, যেহেতু তুমি বললে যে রিমোট ভিউইং এর ব্যাপারটা, কারণ বা অন্যের বাস্তু দেখা বা স্ক্যানিং করা, এগুলো রিমোট ভিউইং এর মানে মধ্যে চলে আসে ব্যাপারটা। এটা তারাই করতে পারবে যারা মেডিটেশনে খুব অ্যাডভান্স। ওকে, ফর এক্সাম্পল, যারা ধরো শুধু মানে জাস্ট কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ করার জন্য বসছে মেডিটেশনে, তারা যে কোনো একটা অবজেক্ট বা সাবজেক্টের উপর ধ্যান লাগিয়ে বসছে বা কনসেন্ট্রেশন করে বসছে, সেটা চোখ বুজে হোক কি চোখ খুলে, ঠিক আছে। অনেকে দেখবে চোখ খুলে অগ্নিশিখার উপর ধ্যান লাগিয়ে মেডিটেশন করে, আর চোখ বুজে হলে একটা যে কোনো সিম্বল চিন্তা করে বা ওম সিম্বলটা চিন্তা করে করে। এটা ফর কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ, এটাতে তোমার ফোকাস পাওয়ার বাড়বে। কিন্তু যদি সাধনার পথ, মানে সাধনার পথে এগোনোর কথা যদি জিজ্ঞেস করো, তাহলে এই জিনিসটাকেই আরও তোমাকে আরও লেংদি প্রসেস বানাতে হবে। ধরো কেউ কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন করছে দিনে 20 মিনিট বা 10 মিনিট, ঠিক আছে, ফর এক্সাম্পল। তো তুমি যদি, এটাকে আমি বলবো যে একদম বেসিক লেভেল, ধ্যানা লেভেল কনসেন্ট্রেশন করছে, এরপরে আসছে ধারণা, ঠিক আছে। ফার্স্টের লেভেল ধারণাতেই আসে, কারণ একবারে মানে বিগিনার লেভেলে কেউ কনসেন্ট্রেশন করতে পারে না, তাকে সিম্বলটাকে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে, ঠিক আছে, একটা ছবি আঁকতে হবে মনের মধ্যে, ওটাকে বলছি ধারণা, ঠিক আছে। এবার ওই স্টেজটা যার ভালো হলো তার এবার ধ্যান লাগবে। নেক্সট স্টেপ, ধ্যান তোমার ভালো হচ্ছে, কনসেন্ট্রেশন হচ্ছে ভালো, এটা তোমার আরও লেংদি হবে, 20 মিনিট থেকে 30 মিনিট, 30 মিনিট থেকে 45, 1 আওয়ার, এইভাবে বাড়তে থাকে, ঠিক আছে। যার এই লেভেলটা ক্রস হলো, ধ্যান ভালো হচ্ছে, সে অ্যাডভান্স হলো ধ্যানে, এই প্র্যাকটিসে, তখন তার সমাধি আসবে আস্তে আস্তে। এটা একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে আসবে। আমি তো দিনে যখন স্টার্ট করেছিলাম, তো প্রচুর মেডিটেশন করতাম, একদিনে 5-6 ঘন্টাও মেডিটেশন করতাম একবারে, ঠিক আছে। তো যে যেরকম প্র্যাকটিস করবে তার তত তাড়াতাড়ি জিনিসটা আসে। এবার যাদের কার্মা রয়েছে, মানে নেগেটিভ কার্মা রয়েছে পাস্ট লাইফের, ঠিক আছে, যে কারণে তারা হয়তো ব্লকেজ পাচ্ছে, কিছু এগোতে পারছে না, সেক্ষেত্রে তাদের সময় লাগে, ঠিক আছে, 5 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, ডিপেন্ডস এই কর্মাটার উপরে, পাস্ট লাইফ কর্মার উপর। যার সেটা ক্লিয়ার থাকবে তার তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট হবে এই স্টেজগুলো। তো ধ্যানের পরে আসছে সমাধি বা সমাধি বা সমাধি, যে যেভাবে বলে। সমাধি স্টেজটা হচ্ছে নো মাইন্ড স্টেট, যেখানে কোনো মাইন্ড বলে কিছু নেই, শূন্য বলতে পারো। একটা জিনিসের উপর ধ্যান করতে করতে মাইন্ডটা শূন্য হয়ে যাওয়া।
ওই স্টেজে অনেক কিছু হতে পারে। ওই স্টেজ ইউজ করে ম্যানিফেস্টেশন করা যায়, ঠিক আছে, কোনো কিছু অ্যাট্রাক্ট করা যায়, বা রিমোট ভিউইংয়ের ব্যাপারটা যেটা বললে, ঠিক আছে, সেটাও দেখা যায়। বা কাউকে তুমি টেলিপ্যাথেটিক মেসেজ পাঠাতে চাইছো, ওকে, থট সেন্ড করতে চাইছো হ্যাঁ হ্যাঁ কাউকে, হ্যাঁ হ্যাঁ ইজিলি করা যায় সমাধি স্টেজে। ওকে একটা এই নিয়ে ঘটনা বলছি। হুম হুম তো এক মঙ্কের সাথে আমার, সেটা আমি কোন ধর্মের বলছি না, আমার সাথে কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে। এবারে তার সাথে আমার এই ধরনের স্পিরিচুয়াল ডিসকাশন হতো। তো তার মুখ থেকে শোনা হুম যে টেলিপ্যাথি কিভাবে কাজ করে এবং টেলিপ্যাথেটিক পাওয়ার যে অরিজিনালি কাজ করে এবং এক্সিস্ট করে, সেটা আমার পুরোপুরি এক্সপিরিয়েন্স ওনার কাছ থেকে। উনি অনেক হাই লেভেলের মঙ্ক ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তো এই ডিসকাশন চলতে চলতে উনি এই জিনিসটার কথা বলেন যে এরকম কিছু এক্সিস্ট করে, এটা সত্যিকারের সম্ভব, কাউকে টেলিপ্যাথেটিক মেসেজ সেন্ড করে কিছু করানো বা কিছু ভাবানো, দিস ইজ পসিবল, ঠিক আছে। তো তারপরে একদিন কি মনে হলো আমার, নেক্সট দিন, ঠিক আছে, আমি দুটো ক্যান্ডেল কিনে আনি দোকান থেকে। আমি এসব জিনিস করতাম না সেই সময়। ক্যান্ডেল কিনে এনে ঘরে সেটা জ্বালিয়ে আমি প্রে করি ভগবানের কাছে ক্লিনজিংয়ের জন্যে, বাস্তু ক্লিনজিং বলো, অরা ক্লিনজিং করি, ঠিক আছে। তো তারপরে তার সাথে আমার কথা হয় যে বলি গল্পের ছলে বলি আমি না এটা করেছি, হ্যাঁ, ক্যান্ডেল কিনে এনে আমি এটা করেছি। তখন হাসছে সে। কেন হাসছে এই কারণে যে উনি দেখলেন, উনি এমনভাবে বলছিলেন যে আমি দেখলাম তুমি এইভাবে খালি গায়ে বসে আছো স্নান করবে বলে, তো আমার মনে হলো তোমার একটু ক্লেনজিংয়ের দরকার, তো আমি তো এই সমাধিতে গেলাম, সমাধিতে গিয়ে তোমাকে এই থটটা আমি সেন্ড করলাম যাতে তুমি এটা করো। আমি কোথায় বসেছিলাম, কখন কি অবস্থায় বসেছিলাম সব বলেছেন, এবং এক্স্যাক্টলি ঠিক বলেছেন, এবং আমাকে দিয়ে ওই কাজটা করিয়েও নিয়েছেন। এরপরে আরেকটা স্টেজ হয় সমাধির ওপরে, সেটা হচ্ছে সাময়ামা বলে, ঠিক আছে। সাময়ামা স্টেজে কি হয়, সাময়ামা হচ্ছে ধ্যান ধারণা সমাধির মিলিত স্বরূপ, ইউনিয়ন, তিনটে একসাথে, সেটা হচ্ছে সাময়ামা। সাময়ামা স্টেজ যার কমপ্লিশন, মানে যে এই স্টেজে মাস্টার হয়ে যাবে, তার কাছে অসম্ভব কিছু থাকবে না। কিছু সিদ্ধির কথা বলছি যেগুলো বড় বড় মুনি ঋষি লাইক বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এনাদের ছিল, এবং এনারা দেখানোর জন্যে অনেক কিছু দেখিয়েছে। এখন যিনি দলাই লামা আছেন উনিও কি এরকম সিদ্ধ? ওনার নলেজ প্রচণ্ড স্পিরিচুয়ালিটির, এবং ওনার অবভিয়াসলি মেডিটেশন পাওয়ার আছে। উনি এত ঠান্ডা থাকতে পারেন, এবং খুব বেশি কেওটিক সিচুয়েশনেও উনি নিজেকে ঠান্ডা রাখতে পারেন। এটা কিন্তু খুব মানে খুবই সামান্য ব্যাপার নয়, এটা খুবই হাই লেভেলের জিনিস। ফিলিং ইমোশনকে নিজের কন্ট্রোল করা। এবারে যেটা বলছিলাম সাময়ামা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা ঘটনা সবাই জানি, যে একটি কাণ্ডের মধ্যে তিনি দুটো দুটো রঙের ফুল উনি দেখিয়েছিলেন মথুরামোহন বাবুকে, ঠিক আছে। তো এটা উনি সাময়ামার পাওয়ার অ্যাপ্লাই করেছিলেন। তো সাময়ামার পাওয়ার দিয়ে এই ধরনের অনেক কিছু মিরাকেল দেখানো সম্ভব লোকেদের। বাপরে। দাদা এর এই যে মেডিটেশনে যে এতগুলো তুমি পার্ট বলছিলে, মানুষ যখন এই মার্গে পৌঁছাবে তখন কি মানুষ নিজের অতীত বা ভবিষ্যৎ দেখতে পাবে? হ্যাঁ, ত্রিকাল তখন খুলে যায়, যে সাময়ামা লেভেলে চলে আসে। তার ত্রিকাল, ইভেন তার পাস্ট লাইফ সে জানতে পারবে, দেখতে পারবে। দাদা আমাদের আগের পডকাস্টে আমি একেবারে একটা পডকাস্ট করি পিএলআর উপরে পুরোপুরিভাবে। রাইট। এবার তোমার কাছে আজকে পিএলআর নিয়ে কি স্টোরি পাবো বা ঘটনা পেয়ে? আমরা জানি এতদিন পিএলআর দিয়ে যে কর্ম ঠিক করা যায়, এবং প্ল্যানেটারি যে কর্মাগুলো থাকে সেগুলো ঠিক করা যায়, ঠিক আছে। এবং ডাইরেক্টলি আমরা গিয়ে সেগুলোকে কাট করতে পারি, নেগেটিভ কর্মাগুলোকে ডাইরেক্টলি করতে পারি। এমনও আছে ঘটনা আমার কাছে, যে পিএলআর সেশন করে
নেগেটিভ কার্মা কাটিং এর ফলে বাস্তুদোষও কেটে গেছে। তো সেরকমই ঘটনাটা বলি। তো যখন তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেন অনলাইনে আমার সাথে আমার ভিডিও দেখে, তো তার ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম ছিল এবং তার বাড়িতে ম্যাক্সিমাম লোকেরই ফিজিক্যাল প্রবলেম ছিল তখন, ঠিক আছে। আর তার রিলেশনশিপ ওই দিকটাও পুরোপুরি একদম বলতে গেলে জিরো ছিল সেই সময়, কারণ তার যে পার্টনার ছিল সে তাকে হার্ট করে এবং তার পরবর্তীকালে তার কোনো নতুন পার্টনার বলো কি ম্যারেজের প্রপোজাল বলো কিছুই আসছিল না। তো লাইফে একটা সব দিক থেকে তার ব্লকেজ ছিল সেই সময়। তো যখন তাকে তারপর স্ক্যানিং করি, স্ক্যানিং করার পর দেখতে পারি যে তার পাস্ট লাইফ কার্মা এর সাথে কানেক্টেড। তো এমন একটা পাস্ট লাইফ ছিল তার যেখানে সে একটা রাজকুমারী টাইপের সেই বার্থটা ছিল, তার জন্মটা ছিল। এবং এমন সেই সময় ঘটনা হয়েছিল যে বলতে পারো সেই সময় তাকে ভীষণ অত্যাচার করা হয় তার শত্রুদের দ্বারা। এমনও সেশন নেওয়ার সময় দেখেছি তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, তুলে নিয়ে এক জায়গায় অনেক বছর ধরে তাকে বেঁধে রাখা হয়, ঠিক আছে, এবং তাকে ইউজ করা হয়। এই ধরনের পাস্ট লাইফ ছিল সেটা তার। তো সে ল্যান্ডে সে তার যে কষ্টটা ছিল সেই সময় তার মানে সে এমন কার্স করেছিল যে তার নিজের ফ্যামিলি লাইনেজকে, কারণ এটা ঘটেছিল সম্পূর্ণ তার সেই সময়কার ফ্যামিলির জন্যে। কারণ সে যাকে লাইক করতো সে অনেক নিচু জাতের ছিল, ঠিক আছে, এবং সে যখন তার সাথে বিয়ে করতে বসে তখন ডাকাতরা তাকে তুলে নিয়ে যায় এবং তার পার্টনারকে খুন করে। এটা ছিল ঘটনাটা। সে পুরো কার্স করে তার ফ্যামিলিকে যে ওনাদের কখনো ভালো হবে না, সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে, কার্স করা ছিল। এবং ইভেনচুয়ালি এই কার্সের কারণে তার একটা নেগেটিভ কার্মা টাচ হয় তার ওপরে। এবার সে যে এই জন্মতে ফিরে এসেছে, যেই ফ্যামিলি লিনেজে সে তখন বিলং করতো আর প্রেজেন্ট যে ফ্যামিলি লিনেজ সেম, সে আবার একই লিনেজে ফিরে এসেছে এই লাইফে। তো সেই কারণে তার নিজেরই কার্সের ফলে তার যে বাস্তুর ল্যান্ডটা পুরো এখনো সেই কার্সের দ্বারা মানে ভুক্তভোগী, এবং সে নিজেও ভুগছে। কার্মা হয়ে এটা রিটার্ন এসছে তার নিজের লাইফে। এবং আমি বলি স্ক্যানিং করার ফলে সে অনেক ডিস্টেন্সে, আমি তো অনলাইনেই চেকিং করেছিলাম স্ক্যানিংটা, তো সেটা বিহারে একটা বাড়িতে। তো স্ক্যানিংয়ের ফলে আমি তাকে বলি যে তোমার বাস্তুর ল্যান্ডটা মেইন গেটের ঠিক সামনেটা একটু ঢাল আছে নিচের দিকে, যে কারণে তোমার বাস্তুতে প্রবলেম আসছে, ঠিক আছে, স্ক্যানিং করে বলি। তো সে অবাকই হয় এবং বলে হ্যাঁ সত্যি কথা, ঠিক তাই। বাড়ির ল্যান্ডের স্ট্রাকচার অনেক ম্যাটার করে, ঠিক আছে, ল্যান্ডের স্ট্রাকচারও কখনো কখনো ম্যাটার করে। এবং এটাও বললাম তোমরা যখন জল পড়ে যায় মাটিতে বা জল ফেলো বা জল গড়িয়ে পড়ে, সেটা মেইন গেটের দিকে গড়ায় যেহেতু ওটা নিচের দিকে ঢাল এইভাবে। সেটা তো এগ্রি করলো, বললো হ্যাঁ এটাও ঠিক। তো এই যে কর্মাটা নিয়ে এসেছে যেটা ডাইরেক্টলি তার বাস্তুর সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা ওনারা অনেক পুজো আচ্চা করিয়েছে, দান ধ্যান করেছে, কিছুতে কিছু হয়নি। কারণ এটা হচ্ছে কার্সের ম্যাটার। কার্স যার উপর থাকবে, অভিশাপ, সেটা এইভাবে রেমেডি করে বা ধরো কোনো পুজো আচ্চাও করালে না অনেক সময় কাটে না, কার্স এত স্ট্রং থাকে, সেক্ষেত্রে অন্যরকম ট্রিটমেন্ট করতে হয়। যে কার্স করেছে, ঠিক আছে, এবং যে কর্মাটা যাদের ওপর এসছে, ওনার ফ্যামিলির ওপর এসছে এবং ওনার ওপর যার সাথে বাস্তু কানেক্টেড, তো তাদের যে ইষ্ট, ঠিক আছে, বা তাদের যে হায়ার সেলফ যদি বলি, ঠিক আছে, সেইটাকে ইউজ করে চ্যানেলিং করে সেই কার্সটাকে রিমুভ করতে হবে। নর্মাল পুজো করে অনেক সময় হয় হায়ার সেলফের সাথে কানেকশনটা হয় না, ঘটানো যায় না, যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে হয় না অনেক সময়, সেহেতু কানেকশনটাও হয় না আর কাজও হয় না।
তো এটা আমরা ডাইরেক্ট করি। তো পিএলআর সেশনে নিয়ে গিয়ে তাকে এগুলো যখন দেখানো হচ্ছিল, সে এগুলো এক্সপিরিয়েন্স করার সময় অঝরে এসে তার চোখ দিয়ে জল বেরোতে থাকে। ঠিক আছে, কারণ সে তো পুরো একদম রিয়েল এক্সপিরিয়েন্স করে তখন সেই সময়। তো সেই মোমেন্টে নিয়ে গিয়ে তাকে প্রত্যেকটা কর্মা, তার কার্স থেকে শুরু করে সে যে ডাকাতটা তুলে নিয়ে যাচ্ছে, সেই যে কষ্টটা, বেদনাটা, তারপর অনেক বছর তাকে রেখে দেওয়া হয়েছিল তাদের সাথে, সেই কষ্টটা একবারে ডিভাইন এনার্জির সাথে কানেকশন করিয়ে, হায়ার সেলফের সাথে কানেকশন করিয়ে কাট করা হয়। অনেক লেন্দি ছিল কিন্তু এটা প্রসেসটা অনেকটাই লেন্ডি, একদিনে হয়নি। ফার্স্ট ডে লেগেছিল এটা প্রায় 1.5 ঘন্টা মতো সেশন, আর নেক্সট ডে 1 ঘন্টা এরকম। এখন কেমন আছেন তিনি? তো কাট করার পরে এখন সবার হেলথ এখন সুস্থ, ওনারও হেলথের কোনো ইস্যুস নেই। ওনার অনেক অনেক রকম প্রবলেম ছিল, কিন্তু এখন লাস্ট মেডিকেল রিপোর্ট যেটা, উনি ভয় পাচ্ছিলেন যে এখনো কিছু রয়েছে কিনা। আমি জোর দিচ্ছিলাম বারবার যে ডক্টরের কাছে যাও, চেকিংটা করাও। তো রিপোর্ট আসলো একদম কিচ্ছু নেই, সুস্থ এখন। এবং ওনার ফ্যামিলি মেম্বার্সদেরও অনেক প্রবলেম ছিল, ওনার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল, ঠিক আছে, এই বাস্তুর কারণেই। এখন তিনিও সুস্থ, ক্যান্সার মুক্ত? ক্যান্সার মুক্ত ঠিক পুরোপুরি নয়, কিন্তু কোনো প্রবলেম দিচ্ছে না, ওকে সুস্থ। দাদা, আগের একটা পডকাস্টে আমরা টুইন ফ্লেম ব্যাপারে নিয়ে শুনেছিলাম, যারা ইয়াং জেনারেশন তারা যদি মানে না দেখে থাকে, আমি তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। আজকে আমরা টুইন ফ্লেমের ব্যাপারটা নিয়ে কি বলবে? টুইন ফ্লেমের এবার একটা অ্যাওয়ারনেস যুক্ত একটা ঘটনা বলতে চাই। তুমি যদি অল্প করে একটু ডেফিনেশনটা একটু বলে দাও, তাহলে নতুন যারা দর্শক দেখছে তারা বুঝতে পারবে ব্যাপারটা কি। টুইন ফ্লেম হচ্ছে একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, এবং আমাদের হিন্দুত্বে যদি আমি বলি, হিন্দু ধর্মের দিক থেকে পুরুষ প্রকৃতি কনসেপ্ট বা শিব শক্তি বলে, ঠিক আছে। এটা হচ্ছে একই ক্রিয়েটার দুজনকে বানিয়েছে দুজনের জন্য, এটাই টুইন ফ্লেমের কনসেপ্ট। এবার এদের মধ্যে অনেক ম্যাচিং থাকে, যেমন মিররিং অনেক সিমটম থাকে, ঠিক আছে। মানে একজনের ফিলিং আরেকজন বুঝতে পারছে কিছু না বলেও, একজনের কথা আরেকজন ইজিলি বুঝে যাচ্ছে, কি কি আরেকজন কি ভাবছে সেটা বুঝে যাচ্ছে। এগুলো টুইন ফ্লেম কানেকশন থাকলে হয়। এবং দুজনে যখন ক্লোজ আসে, তখন ফিলিংটা যেটা হয় ওটা অন্য কারোর সাথে ওইভাবে ফিলিং হবে না, অতটা মানে অ্যাট্রাকশন ফিল হবে না। হয় নর্মাল একটা ছেলে মেয়ে বা মেয়ে ছেলে সামনাসামনি আসলে একটা অ্যাট্রাকশন যতটা না হবে, টুইন ফ্লেম কাপল যদি আসে, সেই মানে সেটা হবে ইনফাইনাইট টাইমস, মানে ম্যাগনেটের মতো চিপকে, ম্যাগনেটের মতো, ঠিক আছে এটা। আর কখনো কখনো দুজনে এক হতে পারে না, কর্মদোষের কারণে সেপারেশন হয়, দুজনের আলাদা পার্টনারও পায়, সেটা কার্মিক হতে পারে বা সোলমেট এনার্জি হতে পারে। সোলমেট মানে জাস্ট লাইক ফ্রেন্ডস, বন্ধু, ঠিক আছে। আর কার্মিক মানে হচ্ছে সে লেসন দিতে এসছে, মানে কিছু নেগেটিভ শেখাতে এসছে, মানে নেগেটিভ কার্মা আছে, তো কিছু লেসন দিতে এসছে তোমার লাইফে, সাফারিং করাবে, সেটা তোমায় কষ্ট দেবে, এরকমও হয়। ওই জন্যই বলেই কার্মিক পার্টনার, সে তোমাকে কষ্ট দিতেই আর এসছে। যদি ধরো তোমার কাছে কেউ যোগাযোগ করলো, ওই নাম্বার যেটা আছে বাদিকে, সেখানে যোগাযোগ করে বললো, দাদা আমার এরকম এরকম করে আমি চাইছি যে আমার লাইফে আমার নতুন কেউ আসুক, বা যেই আসুক এই পরবর্তীকালে, সে যাতে আমার সাথে ভালোভাবে থাকতে পারে, সেটাও তো হয়। সেটাও হয়, সেটা যদি সোলমেটের কানেকশন হয় তো। হ্যাঁ, টুইন ফ্লেম নয় কিন্তু সোলমেট, তাহলে পসিবল। এবার দেখা গেল যে তার প্রেজেন্ট লাইফে টুইন ফ্লেম পার্টনার নেই, এমন কার্মা আছে নেই, এক্সিস্টই করে না, তখন তার বাধ্য হয়ে সোলমেটের সাথে কানেকশন করা বা বিয়ে। এরকম অনেক কাপল আছে যারা সোলমেটস, টুইন ফ্লেম নয়, কিন্তু তারা খুব হ্যাপি রয়েছে, ওকে। প্রচুর এক্সাম্পল আছে এরকম। আজকে তোমার কাছ থেকে কি পাবো এই টুইন ফ্লেমের? আজকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে রিয়েল পার্টনারের সাথে যদি কোনো চিট করা হয়, বা টুইন ফ্লেম পার্টনারের সাথে যদি চিট করা হয়, সেটার এফেক্ট কতটা মারাত্মক হতে পারে। তো একটি মেয়ে রিডিং সেশন নিতে আসে আমার কাছে অনলাইনে কন্ট্যাক্ট নিয়ে। তো ফার্স্টেও ওর নিজের যে রিয়েল পার্টনার, ঠিক আছে, তার সম্বন্ধেও জানতে চায় এবং ওদের রিলেশনশিপের ব্যাপারে জানতে চায়, যে বিয়ে হবে কি হবে না, প্রেডিকশন নিতে চায় আর কি। তো আমি রিড করে যেটা পাই, প্রথমে দেখি যে তার আরেকটা ছেলের সাথে তার কথা হয় এবং ভীষণ মানে অ্যাটাচ হয়ে গেছে ছেলেটির সাথে। সে কিন্তু
ফার্স্টে স্বীকার করেনি। তো যখন আমি ভেঙে বললাম তাকে যে তোমার এরকম কারোর সাথে এরকম কানেকশন আছে কি, ডিস্টার্ব করে তোমাকে এবং রিলেশনশিপের জন্য তোমাকে বাধ্য করতে চাইছে এবং চেষ্টা করছে ঢোকার, এরকম কিছু, তখন সে স্বীকার করছে যে এরকম একটা ছেলে আছে, কিন্তু আমি পাত্তা দিই না, ব্লক করে দিই, আবার খুলে দিই, ব্লক করে দিই, এরকম বললো আমাকে। বললাম যে দেখো, এরকম যদি করো তো তোমার রিয়েল পার্টনার কিন্তু তোমার থেকে দূরে সরতে থাকবে, কারণ এটা তোমার জন্য নেগেটিভ কার্মা ক্রিয়েট করছো। তো এটা ছিল ফার্স্ট ওয়ার্নিং ওকে। এবং তারপরে বিয়ের প্রেডিকশনটা দিই যে হওয়ার চান্সেস রয়েছে, এবং তুমি নিজের কার্মাটাকে ক্লিন করো, তোমার হার্ট চাকাটাকে ক্লিন করো, যাতে তোমাদের আগামী গতিটা যাতে স্মুথ হয়, কোনো বাধা না পাও, ঠিক আছে? তো তারপরে ও আমার সাথে কানেকশান রাখে। কিছুদিন পরে আরেকটা সেশন দেয় আমার কাছে, তখন আমাকে বলে যে ও আরেকজন ছেলের সাথে ঘুরতে বেরিয়েছিল, হ্যাঁ, তার সাথে গল্প করে টরে এসছে, হ্যাঁ, আরও কিছু করেছিল কিনা জানি না, সে ছেলেটা নাকি ওর প্রপোজ করেছিল বা এরকম কিছু। তো সেটা আমি বললাম, তুমি যে নেগেটিভ কারণে ক্রিয়েট করলে, তোমার রিয়েল পার্টনারের থেকে কিন্তু আরও দূরে সরে গেলে, তোমার বিয়েতে বাধা অলরেডি ঢুকে গেছে। তো যা বললাম তাই। বাড়ির থেকে এমন প্রেশার ওকে দিচ্ছিল সেই সময় যে মানে এখনই বিয়ে করতে হবে ওকে। আর যে রিয়েল পার্টনার সে বলছিল আমি এখনো তৈরি নই। তো দুদিক থেকে ওর উপরে প্রেশার ছিল, তখন প্রেশার চলছিল। যত দিন যাচ্ছে তত প্রেশার বাড়ছে, আর তত ওই ছেলেটি রিয়েল পার্টনার যে সে দূরে সরে যাচ্ছে। সে খালি বলছে আমি রেডি নেই, আমি এখন রেডি নেই, পারবো না, তুমি যা খুশি করে নাও, যার সাথে খুশি করো, বিয়ে করতে চাইলে করে নাও। আর সে খুব মানসিকভাবে ভেঙে পড়ছিল, এই করছিল। তো ওকে বারবার আমি বোঝাচ্ছিলাম যে এই কার্মাগুলো করো না, রিপিট করো না, যেটা করেছে সেটা ক্লিন করা সম্ভব, কিন্তু রিপিট করলে তখন তো যে ক্ষতিটা আসবে সেটা তো আটকাবার কোনো মানে রাস্তাই থাকে না আর, সে তো নিজের কার্মাটা বাড়িয়ে দিচ্ছে। তো জানি না এবার সেটা তার বাড়ির থেকে প্রেশারের কারণে হতে পারে, বা কোনো নিজের একটা উইকনেস থাকে কারোর মধ্যে, যে নিজেদের আটকাতে পারে না। তো যখন চেক করলাম কারণটা, দেখলাম ওর নিজেরই উইকনেস এটা, ঠিক আছে? এবং শুধু একটি ছেলের সাথে না, আরও তারপরে 2-3টে ছেলের সাথেও ঘুরে বেড়ায়, সিনেমা দেখতে যায়, এবং খুব ক্লোজ কানেকশানে চলে আসে। তো এখন প্রায় 4 মাস কি 5 মাস হয়ে গেছে, ব্রেকআপ হয়নি ওদের, এখনো ব্রেকআপ হয়নি, বিয়েও কিন্তু হয়নি? বিয়েও হতে পারছে না এই কারণে। এই কারণটার জন্য তো বিয়েটাও ভেঙে গেছে? বিয়েটা ভাঙেনি, মানে বিয়ের জন্য বাড়ি থেকে বলছিল যে বিয়ে করতে হবে? ছেলেটা রাজি হচ্ছে না, যে মানে রাজি হচ্ছে না মানে বলছে না যে সম্পর্ক রাখবো না, না, আমি রেডি নই, এই যে কোনো না একটা। কোনো ভাবে বাধা পড়ছে। হ্যাঁ, আর তার সাথে সাথে মেয়েটা অন্য সব ছেলেদের সাথে ঘুরে আর বেড়াচ্ছে। হ্যাঁ, আমি মানে প্রচুর বারণ করেছি, তাও মানে শুনিনি তখন। আর ছেলেটা ভালো এমনিতে? হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলেটার বাড়ির তরফ থেকে কোনো অসুবিধা নেই, শুধু ওর কেরিয়ারের তরফ থেকে যদি বলো, ও কেরিয়ারে আর একটু দাঁড়াতে চায়, ঠিক আছে, বলে তারপরে আমি করবো, তাতে অসুবিধা নেই। এটা তো কিন্তু খারাপ কথা না সেই এটা। ডিলেটা এত মানে বেশি হয়ে গেছে, এত টাইম লাগার কথা ছিল না ওদের যখন আমার কাছে এসেছিল, তখন ওদের প্রায় বিয়ে হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন। বাড়ির থেকে রাজি, ওর বাড়ির থেকে রাজি, ঠিক আছে, ছেলেটা মোটামুটি রাজি ছিল যে হ্যাঁ করে নি, তারপরে দাঁড়াবো, সেটেলমেন্ট করবো, সেটা আলাদা ব্যাপার। তো এখনো অবধি তাদের এরকম চলছে সিচুয়েশন। এটা একটা নেগেটিভ কারণ। এটা ঠিক হবে কোনোদিনও এটা? যদি মেয়েটি নিজেকে শুধরে নেয়, তো কার্মাগুলো রিলিজ করালে তখন পসিবল, না হলে এই যে গ্যাপটা এটা বাড়তেই থাকবে। ওদের কিন্তু বিয়ের চান্স এখনো রয়েছে, কিন্তু এটা আস্তে 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 ওই গার্ডারের মতো, ডিস্টেন্স বাড়ছে। গার্ডারের মতো যত টানতে টানতে ঠিক আছে, যে অনেকটা সময় গিয়ে ছিঁড়ে যাবে। এটা ধরুন অনেক আজকালকার দিনে তো অনেক রকমের ছেলে মেয়েরা করছে এটা, যারা ধরো ঠিক শুনে এলো ঠিক বা তারা বুঝতে পারলো যে আমার ভুল হয়েছে কোনোভাবে, তো সেই জায়গায় কি কার্মিক ফলটা কি ঠিক করা যেতে পারে? তোমার কি করে দেবে? কার্মিক ফলটা যেটা প্রেজেন্ট
করে মানে গেইন করে বসে আছে, যেটা নেগেটিভ কার্মাটা, সেটাকে রিলিজ করালে ইনস্ট্যান্টলি কিওর হয়ে যাওয়া সম্ভব, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইনস্ট্যান্ট হয়ে যাবে, একটা সেশনেই সেটা করে দেওয়া সম্ভব। কিন্তু তার যে ভেতরে রিপিটেশন করার টেন্ডেন্সি, নিজের যে একটা ক্যারেক্টার, নিজের যে একটা নেচার, সেটাকে পাল্টানো মানে অত কম ডিউরেশন হবে না, সেটা সময় লাগবে। সেটার জন্য 3-4 বার সেশন নিতেই হবে। 7টা হতে পারে, 7টা হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, ভ্যারি করে কে কত। ছেলে মেয়ে যে সব কটা হ্যাঁ, ম্যাটার। কারণ এখানে হচ্ছে তার নেচারকে পাল্টানো হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করা হচ্ছে, তাকে একটা অন্য থট প্রসেসের প্যাটার্ন তৈরি করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রসেসটা একটু লেংদি, কিন্তু কার্মা রিলিজ করে দেওয়াটা ইনস্ট্যান্ট, ওটা ইনস্ট্যান্টলি সম্ভব হয়ে যায়। এবং যদি আমি ওদের এক্ষুনি যদি কার্মাগুলো রিলিজ করে দিই, এক্ষুনি দুজনে ছেলেটাও রাজি হবে, এক্ষুনি আবার আগের মতো ইউনিয়ন হয়ে যাবে। দাদা আমরা তো সব রকম পডকাস্ট করলাম, পিএলআর বা পিএলআর এর দ্বারা বাস্তু কীভাবে ঠিক করব, তারপর টুইন ফ্লেম যেটা ছিল ইয়াং জেনারেশনদের জন্য, বা আফটার দ্য ম্যারেজ যারা ডিভোর্স হয়ে যায় তাদের জন্য আমরা, তুমি করো এই কাজটা, এবং আপনাদেরকে পুরো নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। লাস্ট আমরা শেষ করবো যেটা হচ্ছে চাইল্ড হিলিং, খুব দরকারি আজকালকার দিনে। অনেক চাইল্ডরা অবাধ্য হয়ে যায়, পড়াশোনা করতে চায় না, তাদেরকে তার মানে মা বাবার বেশি কষ্ট হয় এই জিনিসটার জন্য। তো সেটার জন্য তোমার কাছে কোনো রকম উপায়, বা তোমার কাছে তুমি যদি এমনভাবে কিছু বলো যাতে মানুষ বুঝতে পারে যে এই জিনিসটাকে ঠিক করা যেতে পারে। অবশ্যই, একটা রিসেন্ট ইনসিডেন্ট বলি। অনেক ছেলেটাই যখন আমি করেছিলাম হিলিংটা ওর, তখন ও কথা শুনতো না, একেবারে অবাধ্য ছিল। এবং তোমার সামনেও বসতো না? হ্যাঁ, উল্টোডাঙার ঘটনা। আমার সামনে তো বসতোই না, অচেনা লোক দেখলে পালাতো। হ্যাঁ, আর হচ্ছে একেবারে পড়াশোনায় ফোকাসই করতে পারতো না তখন। আর ওর আরেকটা সমস্যা ছিল, অ্যাজমার প্রবলেম ছিল। তো যখন ওনার বাবা মা কন্ট্যাক্ট করেন, তখন আমি জাস্ট প্র্যাকটিস শুরু করেছি, জাস্ট ইনিশিয়াল স্টেজ। এটা তোমাকে বলছি 12-13 বছর আগেকার ঘটনা। জাস্ট আমি রেকি শিখি এবং মেডিটেশন সম্বন্ধে অনেক নলেজ গেইন করি, তখনকার ঘটনা। তো যখন তাকে আমি রিড করি, স্ক্যানিং করি, মাইন্ড এতটা আনস্টেবল, বাচ্চাদের মাইন্ড খুবই আনস্টেবল হয়, মানে সেকেন্ডে সেকেন্ডে থট প্রসেস চেঞ্জ হতে থাকে, একবার এটা ভাবছে তো আরেকবার আর একটা জিনিস ভাবছে। তো ফার্স্টে তাকে তো হিপনোসিস করা সম্ভব নয়, তো এনার্জি হিলিংয়ের মাধ্যমেই তাকে ফার্স্টে তার মাইন্ডের যে নেগেটিভিটিগুলোর কারণে কনসেন্ট্রেশন করতে পারছিল না স্টাডিজে, ঠিক আছে, সেগুলো রিমুভ করা হয়। রিমুভ করে দেওয়ার পরে তারপরে তার প্যারেন্টসরা বলে আস্তে আস্তে বসছে, অ্যাটলিস্ট বসছে, ঠিক আছে, একেবারে বসতে চাইছে না, সেটা বসছে। যদি বলা হতো তখন যে পড়তে বসছিল তখন, এটা একটা গুড সাইন যে মানে চেঞ্জেস আসছে ধীরে ধীরে। আর যে অ্যাজমার প্রবলেমটা ছিল, সেটা তো 7 দিন হিলিং দিই ওটার উপরে, তো অনেকটাই ব্রিদিংয়ের উপর তার কন্ট্রোল চলে আসে তারপরে আগের থেকে। তো এভাবেই 1 মাস কি হ্যাঁ 1-1.5 মাস হিলিং চলে ওর অ্যাজমার ওপরে। আর ওর যে ফোকাসিংয়ের প্রবলেমটা, সেটার উপরে 3 মাস হিলিং চলে, ঠিক আছে। তারপরে পুরো মানে রিভার্স হয়ে যায় ব্যাপারটা, ফোকাস তো ওর আসছিলই, তার সাথে যেগুলো পড়ছিল ওর মেমোরি পাওয়ারটাও ইনক্রিজ করে। এবং এক্সাম হলে গিয়ে যেটা হতো যে বসলে পরে অনেক কিছু রিকল করতে পারতো না, ভুলে যেত, সেই পাওয়ারটা ওর অনেকটাই বেড়ে গেছিল। তারপরে পড়তে বসে যেগুলো মানে আগে পড়ে যাচ্ছিল আর কি, আগে কি হতো ভুলে যেত, কিন্তু ওইটার পরে ওই জিনিসটা ওর অনেকটাই কমে গেছিল, 90% ডিক্রিজ হয়ে গেছিল। তো রেজাল্টও ভালো আসছিল তারপরে। তো এভাবেই আরেকবার ওকে সেশন দিই আমি আফটার 6 মান্থস। তো তারপরে আমি স্ক্যানিং করে বলি যে ওর আর হিলিং লাগবে না, যেটা ছিল নেগেটিভিটির প্রবলেম সেটা সম্পূর্ণ রিমুভড। তো এখন ছেলেটি অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বড়, 12 বছর আগে, মানে তখন কলেজে পড়ে হবে, কলেজ পাস আউট করেছে। হ্যাঁ হ্যাঁ, এবং একটা ভালো আইটি কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে। বাহ। তোমার মনে হয় না যে এই হিলিংটা যদি বাবা মারা নেয়, তাহলে বাবা মারা অনেক সময় কি হয়, বাবা মা অনেক সময় এত চিল্লামিল্লি হয় ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, আমি দেখেছি কিছু বাচ্চাদেরকে বা সন্তানদেরকে, তারা ওই জিনিসটা এফেক্ট করে। তো বাবা মারা যদি ওই হিলিংটা নেয়, ওই চাইল্ড হিলিং যেটা করা হচ্ছে এটা বাচ্চার উপর,
সেই জিনিসটা যদি বাবা মাকে করা হয়, বা এটা অন্য কোনো হিলিংয়ের নাম হতে পারে, যদি আমরা নিয়ে নিয়ে এবং তারা বাবা মা যদি ভালোভাবে শান্তিতে থাকে, তাহলে বাচ্চার উপর এই এফেক্টটা পড়বে না। এটা হচ্ছে অন্য প্রবলেমের দিকে হ্যাঁ, চলে আমি অন্য যাচ্ছে। প্রবলেমের দিকে বলছি না। আমি হ্যাঁ, অবশ্যই ওটার একটা অন্য টার্ম আছে। কিন্তু একটা ছেলে যখন আমাদের বলি যে বকে গেছে, সেটা আর কিছু হবে না, তখন তুমি এই হিলিংটা দিলে, চাইল্ড হিলিংটা দিলে। এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা যেতে পারে, হ্যাঁ। যাদের মানে প্রচন্ড অশান্তি, এবং যে অশান্তির হুম। কারণে বাচ্চার উপরে খুব মেন্টাল এফেক্ট এফেক্ট পড়ছে, সেই বাবা মাদেরকেও তো বলা যেতে পারে যে আপনারাও হিলিংটা নিন, তাহলে আপনার সন্তান ভালো থাকবে। ওনাদের মধ্যে যে প্রবলেম সেটার উপরে হিলিং করা যেতে পারে, হুম। যাতে অশান্তিটা কমে যায়। হুম। ঠিক আছে, এটা আলাদা। আর বাচ্চা যেটা তার ফলে, ওই ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে যেটা তার ভিতরে চলছে, হুম। সেটা যাতে ট্রমা না বসে যায় ফর এভার, লাইফ টাইমের জন্য, সেটা তাকে হিলিং করে সেই ট্রমাগুলোকে বার করে দেওয়া। হুম। তাহলে তার ফিউচার অনেক ভালো হয়ে যাবে। বাহ, থ্যাংক ইউ দাদা আমাদের সাথে এতটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আর আপনাদের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, কন্ট্যাক্ট করুন, দাদার সাথে কথা বলবেন আপনারা, এবং ডেট ফিক্স করলে তো কোনো ব্যাপারই না সেটা নিয়ে। এবং তোমার চেম্বার আছে, দক্ষিণেও আছে, আবার উত্তরেও আছে তোমার চেম্বার। কথা বলে আপনারা পিএলআর বা এই চাইল্ড হিলিং, টুইন ফ্লেম, টুইন ফ্লেম যেটা আছে, ইনার চাইল্ড হিলিং, টুইন ইনার ফ্লেম, চাইল্ড, টুইন ফ্লেম জার্নি হিলিং, জার্নি হিলিং, যেগুলো। থ্যাংক ইউ দাদা, আপনারা কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট না করলে এগুলো আরও বিস্তারিত তখন তুমি বলে দিতে পারবে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও শুভ্রজিৎ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।